এলা টমের উপর হামলা করে এবং তাকে দম বন্ধ করে মেরে ফেলে। তখনই এলা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে পলির গলার মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। এরপর এলা দুটো ডেড বডিকে ছোট ছোট টুকরো করে। বন্ধুরা, আমি আজকে এক্সপ্লেন করব সবথেকে বিভ্রান্তকর অ্যাডাল্ট সাইকোলজিক্যাল হরর মুভি, যা দেখলে আপনাদের ভাবতে বাধ্য করবেই। তো লাইফের সবথেকে বিভ্রান্তকর মুভি এক্সপ্লেনেশন দেখতে হলে একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এলা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটি স্টপ মোশন মুভি তৈরি করছিল। এখানে বলে রাখি, স্টপ মোশন হলো এমন এক ধরনের অ্যানিমেশন যেখানে ছোট ছোট পাপেট ব্যবহার করা হয় এবং তাদের মুভ করে তাদের প্রত্যেক ফ্রেমের ছবি তোলা হয়। দেন সেই সব ছবিগুলোকে একসঙ্গে অ্যাড করে চালানো হয়। যাই হোক, এলার স্টপ মোশনের প্রতি খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু তার মা সুজানের জন্য তার এইসব বাধ্যতামূলক করতে হচ্ছিল। যদি সুজানের কথা বলা হয় তাহলে সুজান খুবই স্কিল্ড স্টপ মোশন অ্যানিমেটর ছিল, কিন্তু তার আর্থারাইটিসের জন্য সে বেআইনি তার হাত পা নাড়াতে পারত। তা সত্ত্বেও যা করে হোক স্টপ মোশন প্রজেক্টটা সে কমপ্লিট করতে চেয়েছিল, তাই সে তার মেয়ে এলাকে ব্যবহার করে সেই কাজ করাচ্ছিল। এখানে আমরাও বুঝতে পারি যে সুজান আসলে তার মেয়ের প্রতি খুবই স্ট্রিক্ট ছিল। সুজানের অ্যানিমেশন কোনো সামান্যতম মিস্টেকও পছন্দ হতো না, আর ছোট থেকে ছোট মিস্টেকের জন্য সুজান এলাকে খুব কথা শোনাতো। রাতের বেলায় আমরা এলাকে তার বিএফ টম ও তার বোন পলির সঙ্গে দেখা করতে দেখি। টমের বোন নিজেও একজন স্টপ মোশন অ্যানিমেটর ছিল। এরপর এলা টমের সঙ্গে ইন্টিমেটও হয় ও তার সঙ্গে প্রায় সারা রাত কাটিয়ে দেয়। সারাদিনের স্ট্রেসফুল কাজের পর একটু রোম্যান্স তো হবেই, আর অবশ্যই এইসব কিছুই তার মা সুজান জানতো না। তাই এলা ভোর হওয়ার আগেই বাড়ি ফিরে আসে এবং নিজের রুমে চলে যায়। এলার মায়ের পছন্দ ছিল না যে এলা রাতে বাইরে যায়, সাধারণ ব্যাপার, কোনো মা বাবারই তা পছন্দ হতো না। কিছুক্ষণ পর সুজান এলাকে স্টুডিওতে ডাকে, যেখানে আবার সে মুভির কাজ করার জন্য লেগে পড়ে। কিন্তু হঠাৎ করে সেখানে লাইট চলে যায় এবং যখনই সে তার মাকে খুঁজতে খুঁজতে অন্য রুমে প্রবেশ করে, তখন সে দেখতে পায় তার মার স্ট্রোক এসেছে এবং তারপর তার মাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর যখন এলা টমের বাড়িতে ছিল, তখন টম তাকে তার মার ঠিক হওয়া অবধি তার কাছেই থাকতে বলে, আর তখনই এলার ভিশনে তার মাকে পাপেটের ফর্মে দেখতে পায়। তারপর সে ডিসাইড করে তার মার সাহায্য ছাড়াই সে অ্যানিমেশন প্রজেক্টটা কমপ্লিট করবে। তাই সে টমের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে নিজে একটি অ্যাপার্টমেন্ট রেন্টে নেয়। সেখানে নিজের স্টপ মোশন স্টুডিও সেট আপ করে এবং নিজের মুভির কাজ শুরু করার জন্য রেডি হয়। ভাবতেই অবাক লাগে, তার কাছে এইসব ফ্যাসিলিটি আগে থেকেই ছিল। বাড়িতে তার মার পুরো সেট আপ ছিল, কিন্তু তা সত্ত্বেও সে আলাদা করে অ্যাপার্টমেন্ট রেন্ট করে সেখানে স্ক্র্যাচ থেকে সব বিল্ড করেছিল। নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় তার সঙ্গে সিঁড়িতে একটি বাচ্চা মেয়ের দেখা হয়। মুভিতে তার কোনো নাম ছিল না, তাই আমরা তাকে ইভা বলে ডাকবো। ইভা এলার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এলা তাকে ইগনোর করে চলে যায়। যখন এলা নিজের স্টুডিওতে মুভি নিয়ে কাজ করছিল, তখন ইভা সেখানে চলে আসে ও সেই পাপেটগুলোকে দেখার জন্য জিদ করতে লাগে, যার পর বাধ্য হয়ে এলা ইভাকে ভিতরে আসতে দেয়। এরপর ইভা ভেতরে এসে সেই পাপেটগুলোকে দেখে ও এলাকে তার নিজের গল্পের প্লট বলতে বলে। তখন ইভা এলাকে বলে যে তার কাহিনী কোয়াইট বোরিং, তার কাছে এর থেকেও ভালো স্টোরি আছে। যা শুনে এলা তাকে তার স্টোরি বলতে বলে। ইভা তখন এলাকে তার স্টোরি শোনায়। একটি মেয়ে একা একা জঙ্গলে হারিয়ে গিয়েছে, আর কিছু একটার ভয়ে সে কনস্ট্যান্টলি পালিয়ে বেড়াচ্ছে। এর সঙ্গে সে আরো বলে যে ওই মেয়েটির পাপেট ভ্যাক্স দিয়ে বানাতে। এলার এই কাহিনীটি খুবই ভালো লেগে যায়, তাই ইভার সেখান থেকে চলে যাওয়ার পরে সে ভ্যাক্স দিয়ে মেয়েটির পাপেট তৈরি করতে শুরু করে, আর তার মধ্যেই তার আস্তে আস্তে চোখ লেগে আসে। আর স্বপ্নের মধ্যে সে নিজেকে ওই হারিয়ে যাওয়া মেয়ের জায়গায় দেখতে পায়। যখন এলার ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় তার সব পুরনো পাপেট ভেঙে গিয়েছে। আর তার থেকেও অবাক করা জিনিস দেখতে পায় যে ইভা তাকে যে স্টোরি বলেছিল তার পুরো সেট নিজে থেকেই তৈরি হয়েছিল। এমনকি সেই স্টোরির একটা স্মল ভিডিও ক্লিপও তৈরি হয়েছিল।
এলা সেই ক্লিপ দেখে খুবই পছন্দ হয়। সেই ক্লিপটি দেখে মনে হচ্ছিল যেন কোনো প্রফেশনাল আর্টিস্টের কাজ। এলা তখন ভাবে যে সে হয়তো ঘুমানোর আগে সব কাজ করে রেখেছিল, আর হয়তো সে এখন ইনসিডেন্ট ভুলতে শুরু করেছে। এইসব কারণের জন্য সে তার মায়ের প্রজেক্ট বাদ দিয়ে ইভার বলা কাহিনী নিয়ে কাজ করতে শুরু করে। এরপর এলা তার মাকে দেখতে হসপিটালে যায় এবং সুজেনের অবস্থা তখনও ইমপ্রুভ হয়নি। মুভির পরের দৃশ্যে পলি এলার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায় ও বলে যে সে এলার নিউ মুভির কথা জানতে পেরে এসেছে এবং এলার মুভির আইডিয়া তার খুবই পছন্দ হয়েছে। তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে পলি সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে ইভাও সেখানে আসে ও বলে যে মেয়েটির পাপেট তার রিয়েল মনে হচ্ছে না। এই বলে সে কিচেনের থেকে এক টুকরো মাংস নিয়ে আসে ও এলাকে পাপেটের গায়ে লাগাতে বলে, আর অদ্ভুতভাবে এলাও বিনা কোশ্চেন করে মাংসের টুকরোটা পাপেটের গায়ে লাগিয়ে দেয়। এরপর ইভা এলাকে কাহিনীর পরবর্তী অংশ বলে যে এই মেয়েটি একটি ভয়ানক লোকের ভয়ে পালাচ্ছে যার নাম অ্যাশম্যান। সেই অ্যাশম্যানের থেকে বাঁচার জন্য মেয়েটি জঙ্গলের মধ্যে থাকা একটি কেবিনে আশ্রয় নেবে। আর এলার কাহিনীর এই অংশটাও খুব ভালো লাগে, তো সে পরের দিন তা নিয়ে কাজ করবে বলে ডিসাইড করে। কিন্তু ওই দিন রাতেই ইভা আবার এলার কাছে আসে এবং এলাকে নিয়ে জঙ্গলে চলে যায়, যেখানে তাদের সামনে একটা শিয়ালের ডেড বডি পড়েছিল। ইভা সেই ডেড বডি দিয়ে অ্যাশম্যানের পাপেট বানাতে বলে এলাকে, যে শুনে এলার খুবই অবাক লাগে, তাই সে এমনটা করতে না করে দেয়। এই কথা শুনে ইভা কিছুটা আপসেট হয়ে যায়। মুভির পরের দৃশ্যে আমরা এলাকে একটি ক্লাবে পলির সঙ্গে দেখা করতে দেখি। তখন পলি এলাকে রিল্যাক্স করার জন্য একটি ড্রাগ দেয়, আর তা কনজিউম করার পরে এলা খুবই অদ্ভুত কাজ করতে থাকে, যেন তার নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই। কিন্তু স্ট্রেঞ্জলি ইভা যেন কোথা থেকে সেখানে চলে আসে ও এলাকে নিয়ে জঙ্গলে সেই মরা শিয়ালের কাছে যায় ও সেই বডিটা তুলে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর এলা সেই বডির মাংস দিয়ে অ্যাশম্যানের পাপেট তৈরি করে। মুভির এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি এলার নিজের মাথা খাটিয়ে কোনো কাজ করছে না। ইভা এলাকে বলে যে এবার মেয়েটা কেবিনে গিয়ে লুকিয়ে পড়বে এবং অ্যাশম্যান কেবিনের বাইরে আসবে ও 3 রাত ধরে কেবিনের বাইরেই থাকবে, যেখানে প্রথম রাতে সে কেবিনের দরজায় 3 বার নক করবে। মেয়েটাকে জানলা দিয়ে দেখবে, কিন্তু মেয়েটা বাইরে না আসার কারণে সেখান থেকে অ্যাশম্যান সরে যাবে। এরপর ইভার বলা কাহিনী অনুযায়ী এলা ফ্রেম বিল্ড করতে শুরু করে, আর তখন অনেক রাতও হয়ে গিয়েছিল। ঠিক এমন সময় এলার ফিল হয় যে তাকে খোঁজার জন্য তার বাড়িতে কেউ এসেছে। সে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়, আর ঠিক তখনই অ্যাশম্যানের কাহিনীর মতো কেউ তার দরজায় 3 বার নক করে। এরপর এলা যখন বাইরে দেখতে যায় তখন বাইরে কারো ভয়ানক চোখ সে দেখতে পায়। এই সব ঘটনা ঠিক একই রকম ছিল যেমনটা ইভার গল্পে ছিল। কাহিনীতে যা হচ্ছিল তা এলার রিয়েল লাইফেও ঘটছিল। এইসব দেখে এলা খুবই ভয় পেয়ে যায় ও অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। পরের দিন সকালবেলায় টম এলার সঙ্গে দেখা করতে আসে ও এলাকে অজ্ঞান দেখে তাকে সামলায়। তখন এলা তার ল্যাপটপ চেক করে দেখে যে প্রথম রাতের ভিডিও ক্লিপ রেকর্ড হয়ে রয়েছে, যেখানে তার মনেই হচ্ছিল না যে সে কখনো এইসব রেকর্ড করেছে, আদৌ কোনোদিনও করেছিল কিনা। এই মুভিটা নিয়ে এলার শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, যা দেখে টম তাকে এই নিয়ে কাজ করতে বারণ করে দেয়। বন্ধুরা, মুভিতে এখনো অবধি আমাদের মনে হচ্ছিল যে এলা হয়তো সত্যি ড্রাগ নিয়েছিল, তাই হ্যালুসিনেট করছিল যা সে ইভার থেকে শুনছিল, কিন্তু আসলেই সে ড্রাগ নিয়েছিল না। তাহলে ওই রাতে কে এসেছিল? ইভা আসলে কে? যার উত্তর আমরা এই ভিডিওতেই পাবো। তো মুভির পরের দৃশ্যে এলা নিজেকে ব্যস্ত রাখার জন্য পলির কোম্পানিতে যোগ দেয়। সেখানে টেস্ট হিসেবে তাকে কিছু কাজও দেওয়া হয়, সে সেটা ভালোভাবে কমপ্লিটও করে। এরপর সে পলির কাছে কাজটি দেখাতে যায়। সেখানে গিয়ে দেখে পলি যে মুভির স্টোরির ওপর কাজ করছিল সেটা আসলে তারই স্টোরি ছিল, মানে পলি এলার স্টোরিটা সম্পূর্ণভাবে চুরি করেছে এবং এখন সে সেটার ওপর মুভি বানাচ্ছে। এইসব দেখে এলার খুবই রাগ হয় এবং সে পলির সমস্ত সেট ও পাপেট ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হসপিটালে এলা তার মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে এলার মনে হয় তার মা তার সাথে কথা বলছে এবং বলছে, তুমি নিজে থেকে কিচ্ছু করতে পারো না, তুমি শুধু একটা পাপেট মাত্র, যার কাজ হয়ে যাওয়ার পর বক্সে ফেরত যেতেই হবে। এলা এসব শোনার পর নিজের অ্যাপার্টমেন্টে যায় এবং তার স্টোরিটা কন্টিনিউ করার কথা ভাবে, যেখানে স্টোরি অনুযায়ী দ্বিতীয় রাতে অ্যাশম্যান মেয়েটাকে টাচ করবে এবং তৃতীয় রাতে সে মেয়েটাকে মেরে ফেলবে।
ইভার বলা স্টোরিটা খুবই ক্রিপ্টিক ছিল, তাই এলা ইভাকে বলে আমি স্টোরিটা একটু চেঞ্জ করছি, এমন স্টোরি খুবই অদ্ভুত। এরপর এলার স্টোরি অনুযায়ী অ্যাশম্যান মেয়েটিকে টাচ করতে পারে না আর মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্টোরিটা শুনে ইভা খুব ক্রিপ্টিক ভাবে বলে চেষ্টা করে দেখতে পারো যদি পারো। এরপর এলা যখন মুভিটা কন্টিনিউ করতে থাকে তখন আমরা অ্যাশম্যানকে রিয়েল লাইফে দেখতে পাই যে এলার কাছে আসছিল আর এলা তার থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু পালিয়েও কোনো লাভ হয় না। এরপর অ্যাশম্যান এলাকে ধরে ফেলে এবং এলা অন দ্য স্পট অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে এলাকে হসপিটালে দেখানো হয়, যেখানে ডক্টর তাকে বলে যে সে তার অ্যাপার্টমেন্টের বাইরে জখম হয়ে পড়েছিল, যেখানে আমরা টমকেও দেখতে পাই। সে এলাকে বলে তোমাকে আমি আর এই মুভিতে কাজ করতে দেব না, আমি এক্ষুনি অ্যাপার্টমেন্টে যাব আর সেখানে থাকা সব পাপেটগুলোকে ভেঙে ফেলবো। এই কথা শুনে এলা বলে না তুমি না, আমি এই কাজটি করব। হসপিটাল থেকে যাওয়ার আগে এলা ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তার মা মারা গিয়েছে, কিন্তু এলা যখন তার মাকে দেখতে যায় তখন সে তার মায়ের মুখে কোনো দুঃখ বা কষ্টের ছাপ দেখতে পায় না। তখন সেখানে ইভাও চলে আসে ও এলাকে বলে আমাদের মুভিটা কমপ্লিট করতে হবে। এইসব দেখে ও শুনে এলার আবার মুভিটা বানানোর কথা ভাবে এবং ইভার সাথে অ্যাপার্টমেন্টে চলে যায়। এখানে ইভা এলাকে বলে এইসব ক্যারেক্টারগুলোর মধ্যে রিয়েলিস্টিক ভাব নেই, তাই এই ক্যারেক্টারগুলোকে আবার নতুন করে বানাতে হবে আর এই ক্যারেক্টারগুলি আমাদের কাঁচা মাংস দিয়ে বানাতে হবে যাতে রিয়েলিস্টিক লাগে। এরপর এলা ইভার গলা টিপে মেরে ফেলে ও তার মাংস দিয়ে পাপেটগুলোকে বানাতে চায়, কিন্তু অদ্ভুতভাবে ইভা আবার বেঁচে ওঠে। এরপর ইভা এলাকে বলে এটা তোমার স্টোরি, এর জন্য এতে তোমার টাচ তো অবশ্যই লাগবে। এরপর এলা তার পায়ের ব্যান্ডেজ কেটে সেখান থেকে মাংস তুলে তুলে পাপেটগুলোর গায়ে লাগাতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই সিনটা খুবই ক্রিপি ছিল। এরই মধ্যে পলি ও টম সেখানে আসে এলাকে স্টুডিওটা ভাঙতে বা নষ্ট করতে সাহায্য করতে, কিন্তু এলা তাদের দেখে জানোয়ারের মতো হামলা করে দেয় তাদের উপর। এলাকে দেখে মনে হচ্ছিল এলা কারো দ্বারা পজেসড হয়েছে, আর তখনই এলা একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে পলির গলার মাঝ বরাবর ঢুকিয়ে দেয় আর পলি জায়গায় কাঁপতে কাঁপতে মারা যায়। এরপর এলা টমের ওপরও হামলা করে এবং টমকে দম বন্ধ করে মেরে ফেলে। এই সিনটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে টম বা পলি ওই ঘরে উপস্থিত থাকা ইভাকে নোটিসই করেনি। এরপর এলা দুটি ডেড বডিকে ছোট ছোট টুকরো করে তাদের মাংস দিয়ে বড় সাইজের পাপেট বানায়। পাপেট কমপ্লিট হওয়ার পরে ইভা এলাকে বলে এবার পাপেটগুলো নিজে থেকে তৃতীয় দিনের শুট কমপ্লিট করবে। এরপর পাপেটগুলো নিজে থেকে মুভ করতে শুরু করে, কিন্তু অ্যাশম্যানের পাপেট গল্পের মেয়েটিকে মারার পরিবর্তে এলার দিকে এগিয়ে আসে এবং কিছু সময় পর এলাকে ধরেও ফেলে। এখানে আমরা ইভার চোখে ভয়ের ছাপ দেখতে পাই, কারণ এগুলো তার কাহিনীর পার্ট ছিলই না। এরপরেও এলা অ্যাশম্যানকে তার উপর আক্রমণ করতে দেয় এবং নিজের ফেস অ্যাশম্যানের হাতে তুলে দেয়। তখন অ্যাশম্যান এলার মুখটা কামড়ে কামড়ে খেতে থাকে, আর এই দৃশ্যটা দেখে মনে হয় যেন এলার মুখটি ভ্যাক্স দিয়ে তৈরি। আর এখানেই সিনটি কাট হয়ে যায়। এরপর মুভির এন্ডিং সিনে আমরা আবার এলাকে জঙ্গলে দেখতে পাই। সেখানে এলা হাঁটতে হাঁটতে একটি কেবিনের মধ্যে যায়, পুরো সেম সেই গল্পটির মতো যেটা ইভা তাকে শুনিয়েছিল। ওই কেবিনের মধ্যে ইভা বসেছিল ও ল্যাপটপে মুভিটি দেখছিল। ইভা এলাকে বলে সেই মুভিটি তার খুবই পছন্দ হয়েছে। এই শুনে এলা হালকা হেসে ওখানে থাকা একটা বক্সের মধ্যে ঢুকে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এলার মাও তাকে এই কথা বলেছিল যে তুমি এই কাহিনীর একজন পাপেট মাত্র, আর কাজ শেষ হওয়ার পরে তোমাকে বক্সে যেতেই হবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল স্টপ মোশন মুভির গল্প। আমি বুঝতে পারছি মুভিটির এন্ডিং যথেষ্ট জটিল ছিল, আপনাদের বুঝতেও অসুবিধা হয়েছে, তো আমি আপনাদের জন্য এক্সপ্লেন করছি। এই ধরনের মুভিতে খুবই ক্রিপ্টিক মেসেজ থাকে, আর আপনাদের মনে আরো একটা ভাবনা আসতে পারে যে মুভিতে দেখানো ডিমের মতো স্ট্রাকচারটা শেষে ভেঙে যাওয়া ও তার থেকে রক্ত বেরোনো দেখানোর মেটাফরিক রিজন বা এর পেছনে মুভি মেকার্সরা আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন। তো আমার মতে এলা একজন আর্টিস্ট ছিল যার কোনো স্বতন্ত্রতা ছিল না, ও তাকে তার শেষ লিমিট অবধি পুশ করা হয়েছে। এলার টাইমিংও ঠিক ছিল না, অল্প সময়ের মধ্যে তাকে অনেক কিছু শিখতে বাধ্য করা হয়েছিল, আর এর জন্য তার মিস্টেকও হতো, যা এমন ক্ষেত্রে একেবারেই স্বাভাবিক ব্যাপার। আর ভুল থেকেই তো মানুষ শেখে।
ও আর্টের ক্ষেত্রে বিনা মিস্টেকে তো পারফেকশন আসেই না। আর যদি এলার মার কথা বলা হয়, তাহলে এলার মা এলাকে ভীষণভাবে পুশ করেছিল। সে চেয়েছিল তার মেয়েও তার মতো এক্সট্রা অর্ডিনারি হয়, কিন্তু সবসময় তা পসিবল হয় না। এলাকে যদি প্রপার গাইডেন্স ও প্রপার কেয়ার দেওয়া হতো, তাহলে হয়তো সে তার মাকেও ছাপিয়ে যেত, কিন্তু তা না করে তার উপর কন্টিনিউয়াস প্রেশার বিল্ড করা হয়, যার জন্য তার সাবকনসিয়াস মাইন্ডে ভয়েড ক্রিয়েট হয়ে যায়, যার ফলে সে ইমাজিনেশনে তার মার রূপে ওই ছোট্ট মেয়েটিকে ক্রিয়েট করে তাকে তার মার অ্যাবসেন্সে গাইড করার জন্য। আর থিওরি অনুযায়ী ছোটবেলায় এলা হয়তো অ্যাশম্যানের ক্যারেক্টার সম্পর্কে জানতে পেরেছিল, যাকে সে খুবই ভয় পেত, তাই সে সাবকনসিয়াস মাইন্ডে ওইসব কাহিনী তৈরি করেছিল। সুজান মারা যাওয়ার পরেও তার প্রভাব এলার উপর রয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে এলার উপর এমনই প্রেশার ক্রিয়েট করেছিল সে। এলার স্টপ মোশনের প্রতি তেমন ইন্টারেস্টই ছিল না, তাও তার মা তাকে বারবার ফোর্স করত, যার ফলে এলা তার বয়ফ্রেন্ড ও তার বোনের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল। মুভিতে তাদের মারতে দেখানোর মানে রিয়েল লাইফে মারা ছিল না, একটা মেটাফরিক রেফারেন্স ছিল। আসলে এলা তাদের সঙ্গে মন থেকে সম্পর্ক ভেঙে দিয়েছিল। আমরা আরও দেখেছি যে এলার ফেস ভ্যাক্সের মতো গলে যাচ্ছিল, ও নিজের ফেস উপরে সে অ্যাশম্যানকে দিয়ে দিয়েছিল। এর মানে এলার যে ভয় ছিল তার কাছে সে হার মেনে নিয়েছিল, সে নিজেকে সমর্পণ করে দিয়েছে, মানে সাবমিশন অফ ফিয়ার। মুভির এন্ডিং এ আমরা লক্ষ্য করি যে ছোট্ট মেয়েটি ওই কেবিনের মধ্যেও ছিল, যে কিনা এলার কাহিনীতেও ছিল। ওই ছোট্ট মেয়েটা আর কেউই নয়, সে এলার মাকে রিপ্রেজেন্ট করছিল, যে এলাকে অ্যাজ এ পাপেট ইউজ করছিল। আর এই পাপেটের কথা সুজান হসপিটালে বসে এলাকে বলেও ছিল। আসলে হয় না, খুব স্ট্রিক্ট আর কন্ট্রোলিং প্যারেন্টস, তারা যা চায় তাই করতে হয়। তো এলার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। ইনফ্যাক্ট এলা তার মাকে ভীষণ ভয় পেত, এমনকি তার মার ভয় তাকে এমন ভাবে এফেক্ট করেছিল যে সে তার মায়ের অনুপস্থিতিতে একটি ইমাজিনারি গার্লকে গাইড করার জন্য ক্রিয়েট করেছিল। সে তার মায়ের কথা মতোই একটি মুভি তৈরি করে, যার ফলে এলার জীবনও শেষ হয়ে যায়। তার বয়ফ্রেন্ড ও ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ খারাপ করে নেয়। সে আসলে নিজের জীবন দিয়ে দিয়েছে অন্যকে খুশি করার জন্য। অবশেষে সে নিজের ভয়ের কাছে আত্মসমর্পণ করে। এমনটা হতে পারে সে হয়তো নিজেকে শেষ করে নিয়েছে, কারণ একটা পাপেটের মতো বক্সে চলে যাওয়া এবং বক্স বন্ধ হয়ে যাওয়া এর দুটি মানে হতে পারে। এক তো সে নিজেকে মেরে ফেলেছে, নতুবা নিজের ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে। ফাইনালি সুজান নিজের মেয়েকে যেমনটা বানাতে চেয়েছিল এলা ঠিক তেমনটাই হয়ে গিয়েছিল। এমনকি আমার মনে হয় নতুন অ্যাপার্টমেন্টে নতুন কাহিনী সে তৈরিই করেনি। ইভার পয়েন্ট অফ ভিউতে ইনডাইরেক্টলি তার মার কাহিনীটি সে পূরণ করেছিল। এই মুভিতে যা কিছুই দেখানো হয়েছে তা সবই মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন। তো বন্ধুরা, এই ছিল মুভির এক্সপ্লেনেশন। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্টের থ্রু অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।